ভাগ্যদেবী অবশেষে ওদের দিকে মুখ তুলে চাইলেন। এই হোটেলে মনের মতো রুম পাওয়া গেল। 700 টাকায় একটা বিশাল বড় ঘর, 2টো ডবল বেড পাতা, 4 জনের জন্য একেবারে পারফেক্ট। দিন তিনেকের টাকা পয়সা মিটিয়ে রুমের দিকে পা বাড়ালো ওরা। ওদের ঘরটা একতলায়, নদীর দিকে মুখ করা একটা ছোট্ট বারান্দাও আছে। ঘরে ব্যাগপত্র রেখে 2 মিনিট বসে নিয়েই সঞ্জয় বলল, আমি চললাম। অখিল জিজ্ঞেস করলো, কোথায়? সঞ্জয় বলল, স্নানে। বহুদিন নদীতে স্নান করি না ভাই। অখিল বলল, আরে আমি যে সাঁতার জানি না। প্রত্যয় বলল, তাহলে তুই বসে থাক, চ সঞ্জয়, আমিও যাব। অবশেষে 4 বন্ধুই গামছা নিয়ে বেরোলো। নীলও তেমন একটা সাঁতার জানে না। প্ল্যান হলো নীল আর অখিল যতদূর ঠাঁই পাওয়া যায় জলে তত দূরে যাবে। রুম থেকে বেরিয়ে প্যাসেজে আসতেই হোটেলের একমাত্র কাজের লোকের সঙ্গে ওদের দেখা হয়ে গেল। কাজের লোকটার বয়স 40-এর কোটায়, রোগা পাতলা চেহারা, প্রচন্ড রকমের পানখোর। কালচে রাঙা হয়ে যাওয়া দাঁত বের করে লোকটা হেসে বলল, কোথায় চললেন জানে? অখিল ঘাড় নাড়ল। লোকটা বলল, তা ভালো, কিন্তু বেশি দূরে যায়েন না যেন। নদীতে কিন্তু গভীর স্রোত রয়েছে, ডুবে যেতে পারেন। সঞ্জয় হাসল, আমরা সাঁতার জানি। লোকটা বলল, সে তো সবাই জানে, স্রোতে টান দিলে সাঁতার কাজ করে না বাবু। এটা তো আর পুকুর নয়, ঘাটের পাশের জলে সাঁতার কাটুন, বেশি গভীরে যাইন না, শুধু তো আর শোধ নয়। ওদের মনে হলো লোকটা ইচ্ছে করেই কথাটা শেষ করলো না। ওরাও আর কিছু জিজ্ঞেস করলো না। সামনের উঠোন থেকে 3 জন মেয়ের উচ্চস্বরে হাসির শব্দ কানে আসছে ওদের। এই হাসি এড়িয়ে ওই আতপুরো লোকটার সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না। মেয়েদের পাশ কাটিয়ে নদীর ঘাট বাঁ সাইডে রেখে একটা টিলার ওপর গিয়ে বসলো ওরা। গরমে সুবর্ণরেখায় তেমন জল থাকে না, মাঝ পর্যন্ত কেবল পাথর আর পাথর। মাঝ নদী পেরিয়ে ওপাশে কয়েক রাশি জায়গায় জলধারা। একটা ছোট্ট মেছো ডিঙায় চেপে বাপ বেটা দুজনে মিলে মাছ ধরছে ওখানে। গুছিয়ে বসে জয়েন্ট রোল করতে শুরু করলো নীল। ওদের সামনে থেকে সুবর্ণরেখার একটা ধারা নালার মতো হয়ে ঢুকে গেছে জঙ্গলের ভিতরে। অখিল বলল, আচ্ছা এইটাই কি সেই হোটেল, মানে প্রতুলদা যেটার কথা বলেছিল? সঞ্জয় বলল, হতেই পারে। আর ছাড় তো প্রতুলদার গালগপ্প, ফক্করবাজিতে নোবেল থাকলে লোকটা এতদিনে 2-3টে বাগিয়ে নিত হয়। একটা জয়েন্ট শেষ করে ধীর পায়ে ঘাটের দিকে এগোলো 4 বন্ধু। ঘাটে বুক সমান উঁচু শ্যাওলা ধরা কনকনে ঠান্ডা জল, তার মধ্যেই বেশ কিছু স্থানীয় লোক স্নান করছে। সদ্য কলকাতা থেকে আসা 4টে ছেলেকে গটগট করে জলে নামতে দেখে ওরা বেশ একটু অবাকই হয়ে গেল। ওদের মধ্যে থেকে একজন বলল, বেশি দূরে হবেন না, তলিয়ে যেতে পারেন। সঞ্জয় আর প্রত্যয়কে দেখিয়ে নীল বলল, আরে দাদা চিন্তা করবেন না, ওরা সাঁতার জানে, ওরা যাচ্ছে। আরেকটা লোক বলল, আরে আপনাদের মতো কলকাতা থেকে এসে সাঁতার কাটতে গিয়ে অনেকেই কিন্তু ডুবে গেছে নদীতে। হোটেলের কাজের লোকের কথাটা যে সত্যি তা মাঝ নদীতে পৌঁছে টের পেল প্রত্যয় আর সঞ্জয়। মুহূর্তের মধ্যে স্রোতের বেগ বেড়ে গেল কয়েক হাজার গুণ। পায়ের তলা থেকে মাটিও উধাও হয়ে গেল। যে নদীকে এতক্ষণ শান্ত পুকুর মনে হচ্ছিল, সে হঠাৎ করেই যেন পাহাড়ি খরস্রোতা হয়ে উঠেছে। পাথরে ধাক্কা লেগে স্রোত চলছে ঘাটের উল্টো দিকে। প্রত্যয় পাকা সাঁতারু, ছোটবেলায় বাবার সঙ্গে ইচ্ছে মতিতে সাঁতার কাটতে যেত। ধীরে ধীরে ওর পাও নিস্তেজ হয়ে এলো। সঞ্জয় এর মধ্যেই 3-4 বার জল খেয়ে নিয়েছে। শেষে একটা ডুবো পাথরের ওপর মিনিট খানেক জিরিয়ে নিজের সমস্ত শক্তি একসাথে করে সঞ্জয়কে পিঠে তুলে সাঁতার দিল প্রত্যয়। মিটার 10 ফিরতে পারলেই স্রোত শেষ। মোটামুটি মাঝপথ পর্যন্ত এসে হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল হলো প্রত্যয়ের, আর তাতেই শিউরে উঠল ওর সারা শরীর। প্রত্যয় টের পেল নিচের দিকের জল হালকা ধাক্কা দিয়ে ওকে ওপরে তুলে রাখতে চাইছে, অথচ এমনটা হওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। স্রোতের উল্টো দিকে তো নয়। আরো মিনিট 3 সাঁতার কাটার পর অবশেষে পায়ের তলায় মাটি পেল প্রত্যয়।
সঞ্জয়কে কাঁধ থেকে নামিয়ে পাশের একটা পাথরে বসে বেশ কিছুক্ষণ লম্বা লম্বা শ্বাস নিল দুজন। ঘাটের লোকজন বেশ উৎকণ্ঠার সঙ্গে ওদের কাজকর্ম দেখছিল। মেয়ে তিনজনও কখন যেন ঘাটের পাশে এসে দাঁড়িয়েছে। ঘাটে ফিরে আসতেই রীতিমতো খিস্তি দিয়ে অখিল বলল, শালা সুখে থাকতে তোমাদেরকে ভূতে কিলায় না? প্রত্যয় হেসে বলল, কিলায় নাই, উঠাইছে। মানে? জিজ্ঞেস করলো নীল। প্রত্যয় তখন একটু আগের জলের মধ্যে ঘটা ঘটনাটা খুলে বলল বাকিদেরকে। অখিল বলল, ওটা সত্যি সত্যি জলের ঊর্ধ্বমুখী চাপও তো হতে পারে। প্রত্যয় বলল, হতে পারে আবার নাও পারে। চল চল রুমে ফিরি, যা ময়লা জল, বাথরুমে আরেকবার স্নান করতে হবে, চল। চার বন্ধু গায়ে গামছা জড়িয়ে রুমের দিকে ফিরে চলল। ওটা যে জলের চাপ ছিল না তা আর কেউ না জানুক, প্রত্যয় খুব ভালো মতোই জানে। ও খেয়াল করে দেখেছে, ওর যখনই কোনো বিপদ আসে একজোড়া অদৃশ্য হাত যেন ওর বর্ম হয়ে দাঁড়িয়ে পড়ে বিপদের সামনে। এই যেমন আজকে চেনা হাতের স্পর্শ প্রত্যয় বুঝতে পারে। চোখ ভারী হয়ে আসে প্রত্যয়ের। স্মৃতির আকাশে উকি দেয় একখণ্ড কালবৈশাখী মেঘ। প্রত্যয়ের মনে পড়ে সেই যে ঝড়ের রাতে মা ঘর থেকে বেরিয়ে গেল, তারপর 10 মিনিট একা একাই ঘরে বসেছিল সে। এই বুঝি মা এলো, এই বুঝি মা এলো। শেষে যখন মা আর আসছেই না, টর্চ হাতে, তখন সেও ঘরের বাইরে বেরিয়ে আসে। দরজা খুলে ছাতা মাথায় উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে। কয়েকবার মা মা বলে ডাকও দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। বৃষ্টির বেগ বেড়েই চলে, পাল্লা দিয়ে বাড়ছে মেঘের গর্জন। হঠাৎ কি মনে হয়, উঠোন পেরিয়ে পুকুরের দিকে পা বাড়ায় প্রত্যয়। পুকুরের কাছে পৌঁছে সিমেন্টের বাঁধানো ঘাটের ওপর টর্চ ফেলতেই বুকটা আনন্দে আর সন্দেহে কেঁপে ওঠে ওর। ওই তো মা, ওই তো পুকুরের দিকে মুখ করে ঘাটের ওপর দাঁড়িয়ে আছে। পেছন থেকে মাকে ডাকে প্রত্যয়, মা, ও মা। মা কোনো উত্তর দেয় না, কেন জানি না একটু ভয় হয় প্রত্যয়ের। ধীর পায়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ায় সে। মায়ের হাত ধরে মৃদু টান দিতেই শিউরে ওঠে সে। মায়ের শরীর আগুনের মতো গরম। আরো 2-3 বার সে মাকে ডাকে, ও মা, মা, ও মা, মা, ও মা, মা। হাত ধরে ঝাঁকায়, মায়ের তবু কোনো হুঁশ নেই। যেমন পুকুরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে থাকে। প্রায় মিনিট 20 এরকম দাঁড়িয়ে থেকে তারপর হঠাৎ যেমন মোম গলে পড়ে, ঠিক তেমনি ঘাটের ওপর এলিয়ে পড়ে প্রত্যয়ের মা। কোনই দিয়ে গুঁতো মারে নীল। কিরে, কোথায় হারিয়ে গেছিলি? যা যা, স্নানে যা। আরে আমাদের কমপ্লিট তো, খাওয়া দাওয়া করতে হবে না? পেটে 1000টা ছুঁচো দৌড়চ্ছে, জলদি যা। মৃদু পায়ে উঠে দাঁড়ায় প্রত্যয়। জলের গভীরে মানুষের হাতের স্পর্শ। ওটা যে ওর মায়ের হাত, তাতে কোনো সন্দেহ নেই ওর মনে।